বাংলাদেশের সংখ্যালঘুরা আসলে প্রতিবাদ করতে জানে না। বাংলাদেশি সংখ্যালঘুরা প্রতিবাদ করার ভাষা জানে না। এবং যতদিন যাচ্ছে আসলে একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস। এবং সেই হিসাব অনুযায়ী আমরা যদি চিন্তা করি একটু, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশি সংখ্যালঘুরা তাদের সাথে হওয়া যে অন্যায়, অবিচার এবং বৈষম্য এবং নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো কখনোই তারা কার্যত মানে স্ট্রংলি কোনো প্রতিবাদ তারা কখনোই করতে পারেনি। এবং এই যে বললাম যে মানুষ অভ্যাসের দাস, অর্থাৎ এই যে সহ্য করার যে একটা প্রবণতা, মানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, হত্যা করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এত কিছুর পরেও তারা এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করে। মানে এই জায়গাটা থেকে একটা বিষয় উঠে আসে যে আসলে আহ তারা কেন জানি এই ব্যাপারগুলোকে এখন নর্মালি নিয়ে নিছে, মানে নর্মালাইজ হয়ে গেছে তাদের কাছে, যে তাদের এখন কাউকে মার্ডার করলেও খারাপ লাগে না। এই যে দেখুন না, দীপু দাসকে হত্যা করা হলো, শান্ত দাসকে হত্যা করা হলো, রূপলাল দাসকে হত্যা করা হয়েছে, প্রদীপ দাসকে হত্যা করা হয়েছে, উৎসব মন্ডলের উপর ভয়ঙ্কর ভাবে হামলা করা হয়েছে, সেই রক্তাক্ত সারথে এতগুলো মানুষকে হত্যা করা হলো। হুম। এবং প্রতিনিয়ত এত মানুষকে হত্যা করা হচ্ছে, এত ভয়ঙ্কর ভাবে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। অন্যদিকে যারা কথা বলেছে, যেমন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, উনি এখনো কারাবন্দী। উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তিনি সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তার কথা বলতে গিয়ে আজকে দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী, প্রায় ১.৫ বছরের অধিক হয়ে গেল। উইথাউট এনি প্রুফ, উইথাউট এনি ডকুমেন্ট, উইথাউট এনি ক্রাইম তিনি কিন্তু এখনো কারাবন্দী। তো এই যে ব্যাপারগুলো, এরপরেও বাংলাদেশের সংখ্যালঘুরা আসলে প্রতিবাদ করে না। আসলে দেখুন, অনেকে এখন আপনারা হয়তো বলতে পারেন যে বাংলাদেশে তো আসলে প্রতিবাদ করার সুযোগ নেই, বা প্রতিবাদ করলেই তো আসলে প্রশাসন গ্রেপ্তার করে বা ভয়ভীতি প্রদর্শন করে, বা এই উগ্র মৌলবাদী জঙ্গিরা তারা আরো নানাভাবে হুমকি দিয়ে টার্গেট বানায়, ব্লা ব্লা ব্লা। আসলে ভাই, আপনাদেরকে একটা কথা বলি, প্রতিবাদ শুধু রাজপথেই করলেই হয় না, বা রাজপথে করলেই যে আপনার সফলতা আসবে ব্যাপারটা এমন নয়। দেখুন, এই মুহূর্তে যদি প্রশ্ন করি আপনাদেরকে যে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে এই মুহূর্তে কোন বিষয়টি কাজ করতেছে, তারা জানে যে আগামী ২ মাস পরে অর্থাৎ অক্টোবরে দুর্গাপূজা আসতেছে। আপনি খোঁজ নিন যে যেই জায়গাগুলোতে হিন্দুদের সংখ্যাটা বেশি, যেখানে হিন্দুদের মন্দির রয়েছে, তারা এখন কাগজে কলমে বসেছে যে এবার গেট হবে কত টাকার, এবারে ডেকোরেশন হবে কত টাকার, এবারে আমাদের দুর্গাপূজার বাজেট হবে কত টাকার, এবার আমরা আমাদের এরিয়াতে সবচেয়ে বড় দুর্গাপূজা করতে পারবো কিনা, তারা এই ব্যাপারগুলো নিয়ে পড়ে রয়েছে। আসলে প্রতিবাদের ভাষা হওয়া উচিত এরকম যে দুর্গাপূজা যেহেতু আমাদের ধর্মীয় একটি পূজা, বা একটি বলা যায় যে নীতি বা নিয়ম, সেটা আমাদের রক্ষা করতেই হবে। কিন্তু এখানে আসলে কোনো উদযাপন, মানে আনন্দ, এটা থাকতে পারে না। সর্বপ্রথম দেশের বিভিন্ন প্রান্তে যে সংখ্যালঘুরা রয়েছে তাদের সবাইকে নিজেদের একটা পরিবার মনে করা উচিত। আমি একটু আপনাদেরকে, মানে আমার ভিডিওটা একটু হয়তো বড় হবে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই যে দীপু দাসকে হত্যা করা হয়েছে, দীপু দাসের পরিবার আজও কান্না করে। শান্ত দাসকে হত্যা করা হয়েছে, খোকন দাসকে হত্যা করা হয়েছে, ব্রজেন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, এরকম অসংখ্য সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা হয়েছে। চিন্তা করুন তো ভাই, যদি আপনার পরিবারের কাউকে হত্যা করা হতো, তাহলে কি আপনারা এই আনন্দ উদযাপন করতে পারতেন? পারতেন? দেখুন, আহ প্রথমত দেশের সরকার, দেশের গণমাধ্যমগুলো এই যে সংখ্যালঘু নির্যাতনের যে ভয়াবহ চিত্র, এগুলো তো প্রকাশ করেই না। দেশের সরকার তো সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে স্বীকারই করে না। কিন্তু যখন এই রথযাত্রা আসে বা এই যে দুর্গাপূজা আসে, তখন ওই যে হিন্দুরা বা অন্যান্য যারা রয়েছে, তারা যখন সেখানে যায়, উদযাপন করে, সেই ছবিগুলো দেশের যে মেইন স্ট্রিমের যে গণমাধ্যমগুলো রয়েছে তারা সেগুলোকে প্রচার করে। এবং তারা তাদের যে হেডলাইন সেখানে উল্লেখ করে, জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হলো রথযাত্রা, জাঁকজমকপূর্ণ ভাবে উৎসবে মেতে উঠলো এবারে দুর্গাপূজায় বাংলাদেশের হিন্দুরা। তো এই তথ্যগুলো যখন বহির্বিশ্বে প্রচারিত হয়, তখন বহির্বিশ্বের যারা আছে, যারা কাজ করে, তারা মনে করে যে না, সেখানে তো হিন্দুরা ভালো আছে, সেখানে পূজা হচ্ছে, সেখানে হিন্দুরা আনন্দ করতেছে, উদযাপন করতেছে। হ্যাঁ, তাহলে তো সেখানে কোনো সমস্যা থাকার কথা নেই। দেখুন, পয়েন্টটা বুঝুন আপনারা। প্রথমত, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো প্রকাশ্যই পায় না। দ্বিতীয়ত, ওই যে আপনারা যে আনন্দ উদযাপন করেন, সেই ব্যাপারটা কিন্তু খুব, মানে একেবারে
অসাধারণভাবে যতটুকু নয় তার থেকেও বেশি রাঙিয়ে সেটাকে প্রচার করা হয়, এবং এটা থেকে কিন্তু অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়। আসলে দেশের সংখ্যালঘুদের সামনে দুর্গাপুজোকে কি কর্তব্য হওয়া উচিত? তাদের বক্তব্য একদম স্পষ্ট হওয়া উচিত যে কোনো উদযাপন হবে না, কোনো আয়োজন থাকবে না, কোনো আনন্দ থাকবে না, ধর্ম রক্ষার্থেই শুধু দুর্গাপূজা করতে হবে বা দুর্গাপূজা করবে বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। তাদের দাবি হওয়া উচিত এরকম যে যতক্ষণ না দীপু দাস হত্যাকাণ্ডের বিচার হয়, যতক্ষণ না দেশের সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো এগুলো বন্ধ হয়, যতক্ষণ না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সহ যারা দেশের সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তার কথা বলে আজকে কারাবন্দী, যাদের নামে মামলা হয়েছে, তাদের মামলাগুলো প্রত্যাহারের পাশাপাশি তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়, যতক্ষণ না দেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হয়, ততক্ষণ দেশের সংখ্যালঘুরা কোনো ধরনের উদযাপন, কোনো ধরনের আয়োজন, কোনো কিছুতেই জড়াবে না। তারা একপাক্ষিকভাবে বয়কট করবে সবকিছু। এবং যখন এই তথ্যগুলো প্রচারিত হবে বহির্বিশ্বে, যে দেশের সংখ্যালঘুরা এখন পূজা করে না, তারা এখন উদযাপন করে না, তারা এখন ভালো নেই, তখনই আসলে কিছু একটা হলে হতে পারে। এই মৌলবাদী জঙ্গিরা এই ইসলামী সন্ত্রাসী দেশের বিভিন্ন প্রান্তে এমন ভাবে ছড়িয়েছে, তাদের যে মেটিকুলাস ডিজাইন গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, ভাই এখনো সময় আছে, যেখানে আপনাদের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেশের সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এত লাখ লাখ টাকা ব্যয় করে পূজার আয়োজন, হ্যাঁ, এত আড়ম্বরপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজন, খারাপ লাগে না ভাই? দীপু দাস তো আপনার পরিবারের কেউ হতে পারতো, সেই শান্ত দাস, সেই ছেলেটাকে ভুলে গেলেন? এই যে এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে, তারাও তো আপনার পরিবারের অংশ। তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, তাদের পরিবার আজও, মানে তাদের যে আত্মচিৎকার, তাদের যে আত্মনাদ, সেই আত্মনাদগুলো কি আপনাদের কানে পৌঁছায় না? তাহলে কেন আপনারা নীরব? প্রতিবাদ করুন। প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা জানার চেষ্টা করুন। ঘরে বসেও প্রতিবাদ করা যায়, ঘরে বসেও প্রতিবাদ করা যায়। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, আহ একদম স্পষ্ট হয়ে বলি, যে যারা প্রতিবাদ করতে জানে না, যারা প্রতিবাদ করতে পারে না, তাদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তারা পৃথিবীর যেই প্রান্তেই যাবে, তারা নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচারের শিকার হবে। কারণ পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ সবসময় থাকে, একটা হচ্ছে শোষক শ্রেণী, আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। এর মধ্যে যারা প্রতিবাদ করতে পারে, তারা তাদের অধিকার পায়, তারা তাদের নিরাপত্তা পায়। বাংলাদেশের সংখ্যালঘুরা, মানে স্পষ্টভাবে যদি বলি, তারা প্রতিবাদ করার যে একটা প্রবণতা সেটা ভুলে গেছে, প্রতিবাদ করার যে একটা চেতনতা সেটা ভুলে গেছে, এবং যেই কারণে আজকে সংখ্যালঘুদের পরিণতি এতটা নিম্ন, এতটা ভয়ানক। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব যে চিন্তা করুন, দীপু দাস তো আপনার পরিবারেরও কেউ হতে পারত। রূপলাল দাস, প্রদীপ দাস, নিরপরাধ দুজন মানুষ, নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা তো আপনার পরিবারের কেউ হতে পারতো, তারা তো আপনার পরিবারের অংশ। তাহলে যতক্ষণ এই দীপু দাস হত্যাকাণ্ডের বিচার না হয়, যতক্ষণ এই রূপলাল দাস হত্যাকাণ্ডের বিচার না হয়, যতক্ষণ তাদের পরিবার আসলে ন্যায় বিচার না পায়, ততক্ষণ আপনি কিভাবে উদযাপন, কিভাবে আয়োজন করতে পারেন? আপনি কিভাবে ঘরে বসে চুপ থাকতে পারেন? এই প্রশ্নগুলো আপনাদের সকলের উদ্দেশ্যে। আশা রাখি আপনারা ভাববেন। দেখুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের সবারই দায়িত্ব। একটা কথা আছে যে যারা অন্যায় করে আর যারা অন্যায় সহ্য করে, তারা সমান অপরাধে অপরাধী। বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা করার জন্য, নিজেদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলের সম্মিলিতভাবে একজোট হয়ে প্রতিবাদ করার আসলে বিকল্প নেই। মনে রাখবেন, আপনি যতক্ষণ সত্য ও ন্যায়ের পথে চলবেন, আপনার কোনো ভয় নেই, এবং আপনি প্রতিবাদ করলেই আপনার মানুষ, আপনাদের মানুষেরা তাদের অধিকার পাবে, নিরাপত্তা পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।